গাজর দিয়ে যে এতটা সুন্দর নরম তুলতুলে আর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, আজকের এই রেসিপিটা না দেখলে আপনারা কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। একদম তুলোর মতো নরম তুলতুলে এই পিঠাগুলো তৈরি হবে, আর তার সাথে ভেতরের পুর থাকবে ভিন্ন ধরনের, যার কারণে এগুলো খেতে হবে অসম্ভব মজার। একঘেয়েমি নারকেলের পুর খেতে এখন কিন্তু আর ভালো লাগে না, তাই আজকে থাকবে নতুন ধরনের একটা পুরের রেসিপি, আর সেই সাথে ভিন্ন ধরনের একটা পিঠার ডিজাইন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। এর জন্য প্রথমেই এখানে একটা কড়াইয়ে আমি গাজর কুচি নিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা গাজর কুচি করে নিয়েছি। এরপর এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি এবং গাজরটাকে একসঙ্গে ভালোভাবে কিছু সময় ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। ঘিটাকে আমি গলিয়ে নিলাম ভালো মতো। এরপর ঘিয়ের সাথে গাজরটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গাজরটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। দেখুন গাজরগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে মিষ্টি হওয়ার জন্য খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে অ্যাড করে নেবেন। খেজুরের গুড়টা দিয়ে ভালোভাবে গাজরের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেজুরের গুড়টা গলে আসলে এখান থেকে বেশ কিছুটা পানি ছেড়ে আসবে এবং এতে গাজরটা যতটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকুও সেদ্ধ হয়ে যাবে। দেখুন খেজুরের গুড় থেকে বেশ কিছুটা পানি ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি পানিটাকে কিছুটা শুকিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ সুজি অ্যাড করে দিচ্ছি। সুজিটাকে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। এরপর এটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে শুকিয়ে একদম ড্রাই হয়ে আসে। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর দেখুন এই অবস্থায় এসেছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে আসার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। তো আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার আমি একটা ডো তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে 1 কাপ উঁচু করে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। দেখুন খুব দ্রুতই ডোটা তৈরি হয়ে গেল। এবার এই ডো থেকে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। এর জন্য আমি সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে ভালো মতো মাখিয়ে নিয়ে সুন্দর মতো মথে নিতে হবে। এরপর এটা থেকে আমি ছোট একটা রুটি তৈরি করে নেব। রুটিটা আমাদের রেগুলার রুটি থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন পিঠাটা যে সাইজে বানাতে চান সেই সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে। আমি এই সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। এবার যে পুরটা গাজরের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি সামান্য পরিমাণ এখানে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপরে রুটির 4-5টা এক জায়গায় নিয়ে এসে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। আমি রুটির 4 পাশ থেকে এভাবে ধরে নিয়ে মাঝখানে মুখটা বন্ধ করে দিচ্ছি। মুখটা খুব ভালো মতো চেপে চেপে বন্ধ করে দিতে হবে। তারপর এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে। দেখুন সুন্দর একটা গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠার ডিজাইনটা করার জন্য এরকম একটা শোন লাগবে। এই শোনটা দিয়ে সুন্দর মতো এভাবে ডিজাইনটা করে নিতে হবে। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে। আমি সম্পূর্ণ পিঠাটা এভাবে এই শোনের মাধ্যমে সুন্দর মতো ডিজাইনটাকে করে নিচ্ছি। এটা ভীষণ সহজ।
আমি একটা পিঠা সম্পূর্ণটা এভাবে সুন্দর মতো ডিজাইনটা করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পিঠাটা কি সুন্দর লাগছে দেখতে। পিঠাটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। আরও একটা পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি একটা গোল রুটির মতো বানিয়ে নিয়ে তার উপরে সেই পুরটা গোল করে দিয়ে দিলাম। তারপর চারপাশ থেকে রুটিটাকে মাঝখানে নিয়ে এসে সুন্দর মতো মুখটা বন্ধ করে দিলাম। এরপর চার সাইডটা সুন্দর মতো সমান করে নিতে হবে। এরপর যে শোনটা ছিল সেটা দিয়ে এভাবে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটাকে করে নিচ্ছি। দেখুন আমার আরও একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। ডিজাইনটা করা খুবই সহজ কিন্তু দেখতে ভীষণ সুন্দর। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। গাজরের যে পুরটা তৈরি করা হয়েছে এটা খেতে এত মজার, আমি তো খালি অনেকটা খেয়ে ফেলেছিলাম। আর এই পিঠার সাথে খেতে তো আরও মজা। দেখুন আমার আরও একটা পিঠা তৈরি হয়ে গেল। দুইটা পিঠা দেখতে কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপর যে পাত্রে আমি ডোটা তৈরি করেছিলাম সেই পাত্রে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে আসলে উপরে আমি এভাবে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে পিঠাগুলোকে সুন্দর মতো ভাপ দিয়ে নেব। এভাবে ভাপে দিলে পিঠাগুলো হতে একদম বেশি সময় লাগবে না। মাত্র 10 মিনিট ভাপ দেওয়ার পর আমি পিঠাগুলোকে নামিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো সুন্দর মতো স্টিম হয়ে কি সুন্দর দেখাচ্ছে। পিঠাগুলোকে এবার আমি একটা প্লেটে সার্ভ করে ফিরে আসছি। দেখুন পিঠাগুলো কি দারুণ লাগছে। একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এত নরম তুলতুলে হয়েছিল। পিঠাগুলো ভীষণ নরম, মুখে দিতেই একদম মিলিয়ে যাচ্ছিল। খেজুরের গুড়ের সাথে গাজরের এই পুরটা যতটা মজা হয়েছিল, পিঠাটাও তেমন নরম তুলতুলে ছিল, খেতে ভীষণ ভালো লাগছিল। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি গাজরের একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আমরা সবসময় গাজরের হালুয়া খেয়ে থাকি, কিন্তু গাজরের এই রেসিপিটা যদি কাউকে করে খাওয়ানো যায় তাহলে সে আপনার ফ্যান হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। এর জন্য প্রথমে আমি কিছু গাজর এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর সামান্য পানি দিয়ে গাজরটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজরটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। যেহেতু কুচি করে কেটে দিয়েছি, এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার এই অবস্থায় পানি সহ গাজরটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। দেখুন একটা ব্লেন্ডার জারে আমি এটা সুন্দর স্মুথ একটা পেস্ট করে নিয়েছি। এবার যে পাত্রে গাজরগুলোকে সিদ্ধ করেছিলাম সেই একই পাত্রে আমি গাজরগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আটা বা ময়দা যেটা বাসায় থাকে, আটা বা ময়দা দিয়ে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কতটুকু ময়দা লাগবে ঠিক বুঝিয়ে বলা যাবে না, কারণ গাজরে যে পরিমাণ পানি থাকবে সেটার উপর ডিপেন্ড করে এখানে আস্তে আস্তে আটা বা ময়দা দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিতে হবে। তো আমি সুন্দর মতো মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন এবার আমি সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব এবং গোল শেপ দিয়ে দিব দুই হাতের সাহায্যে। দেখুন হাতে সামান্য তেল মাখিয়ে নেওয়া যেতে পারে। তারপর দুই হাতের সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে সামান্য চ্যাপ্টা করে নিব। তারপরে আমি এভাবে বানিয়ে নিব। দেখুন এটা দেখে বুঝে নিতে হবে।
এভাবে গোল শেপে দিয়ে আমি এভাবে চ্যাপ্টা করে বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণ ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এবং গোল শেপ দিয়ে এভাবে চ্যাপ্টা করে বানিয়ে নেব। আমি সবগুলো এভাবে প্রথমে বানিয়ে নিচ্ছি। দেখুন আমার আরও একটা বানানো হয়ে গেল। এভাবে সম্পূর্ণ ডো থেকে আমার যতগুলো এভাবে গোল তৈরি করা গিয়েছিল আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আপনারা এটার সাইজ আর একটু ছোট বা বড় করে নিতে পারেন। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এবার হাতের আঙ্গুলের সাহায্যে মাঝখানে চেপে চেপে একটা গোল ডিজাইন করে দিতে হবে। সম্পূর্ণ ফুটা করে দেওয়ার প্রয়োজন নেই, সামান্য চাপ দিয়ে এভাবে একটা ডিজাইন করে দিতে হবে। হাতে সামান্য তেল বা এক্সট্রা ময়দা লাগিয়ে নিলে লেগে যাবে না। এভাবে আমি সবগুলোকে সুন্দর মতো ডিজাইন করে নিচ্ছি। এগুলো সাইজে আরও ছোট করলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আপনারা সাইজে আর একটু ছোট করে বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। এবার আমি চলে যাব এগুলোকে সিদ্ধ করার জন্য। এগুলোকে সুন্দর মতো সিদ্ধ করে নিতে হবে। এর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে দিয়ে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর পানিটা ফুটে আসলে তার মধ্যে আমি যে গাজরের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলোকে আমি একসাথে সুন্দর মতো দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে পানিতে দেওয়ার পর এগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নিলেই হবে। 5 মিনিট পর এগুলো আমার সম্পূর্ণ সিদ্ধ করে নেওয়া শেষ। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ভালোভাবে পানি ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার চলে যাচ্ছি এগুলো রান্নার জন্য। এর জন্য একটা কড়াইয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ এবং মরিচটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। এরপর এখানে ম্যাজিক মশলা বা নুডলসের যে মশলাটা থাকে সেটা 1 প্যাকেট দিয়ে দিতে হবে। আমি 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে পেঁয়াজের সাথে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। এবার যে গাজরের বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গাজরের এই দারুণ মজার রেসিপিটি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। এবার লবণ দিয়ে সব কিছু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি নামিয়ে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার দারুণ মজার গাজরের এই রেসিপিটি। এটাকে গাজরের পাস্তাও বলা যেতে পারে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও হাজির হয়েছি গাজরের একটি স্পেশাল পিঠা নিয়ে। গাজরের এই পিঠাটা দেখতে এত সুন্দর। আজকাল দেখছি অনলাইনে ইউটিউব, ফেসবুক সব কিছুতেই আমি দেখছি বিভিন্ন চ্যানেলে গাজরের এই পিঠাটা বানানো হচ্ছে। তো ভাবলাম আমিও বানিয়ে নিই এবং এর একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো
তো কথা না বাড়িয়ে রেসিপি দেখে নিই। আর রেসিপির শেষে থাকছে আজ এই পিঠাটা খেতে কেমন তার একটা একদম অথেন্টিক সঠিক একটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্লিজ ভিডিও পুরোটা দেখো। তো কথা না বাড়িয়ে চলো রেসিপি দেখে নিই। বিসমিল্লাহ। এর জন্য আমি প্রথমেই এখানে গাজরটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এভাবে কুচি করে কেটে নিলে গাজরটা ব্লেন্ড করতে অনেক সুবিধা হয়। তো এরপর আমি এরকম একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এরপর অল্প করে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে আমি সুন্দর মতো গাজরগুলোকে দুইবারে ব্লেন্ড করে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে গাজরটাকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। সামান্য আমি পানিও দিয়ে দেব। এরপর গাজরটা এমনিতেই মিষ্টি, তারপরেও আর একটু মিষ্টি হওয়ার জন্য আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণও দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণটা দিলে খুব ভালো হয়। অল্প সামান্য একটু পানি দিয়ে আমি গাজরটাকে সুন্দর মতো কিছু সময় রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট রান্না করার পর গাজরটা যখন এভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে 1 কাপের একটু কম চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি চালের গুঁড়াটাকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 1 কাপের একটু কম ময়দা ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে আমার মনে হচ্ছিল ডোটা একদম নরম হয়ে গিয়েছে, যার কারণে আমি আরও একটু ময়দা দিয়ে দিয়েছি। আমার পুরোপুরি 1 কাপ ময়দাই এখানে লেগেছে। তো আমি আরও একটু চালের গুঁড়ি দিয়ে আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপর এটা ঢাকা দিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর ওইটা ঠান্ডা হতে হতে এদিকে চলে এসেছি পুরটা তৈরি করে নেওয়ার জন্য। পুরটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে 6 চামচ মতো সুজি নিয়ে নিয়েছি। এখানে আপনারা চাইলে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন, যার যেমন ইচ্ছা সেরকম পুর ভেতরে ইউজ করা যাবে। তো আমার কাছে সুজির পুরটা বানানোই খুব সহজ মনে হয়, তাই আমি সুজি আর 2 চামচ মতো বাদাম গুঁড়া দিয়ে আমি সুজি এবং বাদামটা খুব সুন্দর মতো হালকা লালচে করে ভেজে নেব। সুজি এবং বাদাম থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে, একটা ভাজা ভাজা স্মেল বের হবে, সে পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। তো আমি চিনিটা দিয়ে সুজির সঙ্গে আবারও একটু কিছু সময় ভেজে নেব। পুরটা কিন্তু এরকম ঝুরঝুরিও রাখা যাবে, তবে আমি আজকে ঝুরঝুরে পুর ব্যবহার করব না, একটু আঠালো ব্যবহার করব। এই কারণে চিনির সাথে আরও কিছু সময় ভেজে যখন লালচে কালার আসবে সে পর্যায়ে আমি সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। দুধটা খুবই অল্প পরিমাণে দিয়েছি যেন হালকা একটু আঠালো ভাবটা আসে, একদম রান্না হয়ে নরম হয়ে যাবে না, হালকা আঠালো ভাব আসবে। এই তো আমার পুরটা রেডি করে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি পুরটাকে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এগুলো মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে, তবে একদম ঠান্ডা করে নেওয়া যাবে না। এগুলোকে হালকা গরম থাকা অবস্থায় সুন্দর মতো মথে নিতে হবে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সফট একটা ডো তৈরি হয়েছে। যেহেতু গাজর দেওয়া, এটা সফটই হবে। এটাতে যতই চালের গুঁড়ো অ্যাড করা হোক না কেন এটা একদম শক্ত হয়ে যাবে না। এরপর সুন্দর মতো মথে নিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 6টা পিঠা তৈরি হয়েছিল এই 1 কাপ চালের গুঁড়া থেকে, আর আমি 3টা গাজর ব্যবহার করেছিলাম ছোট সাইজের। তারপরে আমি লেচিগুলোকে সুন্দর মতো হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো শেপে তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো গোল বল তৈরি করে নেওয়া শেষ। এবার সেখান থেকে একটা গোল বল নিয়ে আমি এভাবে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এরকম একটা বাটির শেপে চলে আসলে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এরকম গোল করে ভেতরে দিয়ে দিচ্ছি। তারপরে মুখটা সুন্দর মতো চারপাশ থেকে নিয়ে এসে আটকে দিলাম। যেহেতু এটা অনেক সফট একটা ডো,
তাই আবার হাতের সাহায্যে ঘুরিয়ে নিলে এটা সুন্দর মসৃণ একটা বলের মতো তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলোকেই তৈরি করে নিব। দেখুন কি সুন্দর চারপাশে মসৃণ, আবারও একটা সফট বলের মতো তৈরি হয়ে গিয়েছে। আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। দেখুন হাতের সাহায্যে এভাবে একটা বাটির শেপে তৈরি করে নিতে হবে। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেগুলোকেও আমি 6টা পিঠা হবে তাই 6টা ভাগে ভাগ করে রেখেছিলাম। এভাবে গোল বলের মতো করে দিয়ে চারপাশ থেকে এভাবে টেনে টেনে নিয়ে এসে সুন্দর মতো মুখটা সিল করে দিতে হবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর বলের মতো তৈরি করে নিতে হবে, তাহলে কোনো ফাটল থাকবে না, সুন্দর মসৃণ একটা পিঠা তৈরি হবে। পিঠাটা কিন্তু এভাবেও ভাপে দিয়ে সেদ্ধ করে নেওয়া যাবে। তো আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ। এবার আমি এটার উপরে আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিচ্ছি। খুব বেশি ডিজাইন আমি পারি না, তো আমার কাছে যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই করে নিয়েছি। একটা চাকু দিয়ে আমি এই পাশ থেকে ওই পাশে এভাবে দাগ টেনে নিয়েছি। এটা দেখে বুঝে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে এর চেয়ে সহজ ডিজাইন আর হয় না। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। গাজরের এইভাবে সেমভাবে বানিয়ে কিন্তু গাঁদা ফুলের মতো ডিজাইনটাও করে নেওয়া যাবে। আমি চাকু দিয়ে এভাবে লম্বা লম্বা রেখা টেনে সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি। এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ডিজাইন না করলেও এগুলো ভাপ দিয়ে খেয়ে নেওয়া যাবে, টেস্টের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ডিজাইনটা করলে দেখলে একটু চোখের শান্তি, এটাই আর কি। তারপরে একটা টুথপিক দিয়ে ভেতরে গোল গোল ফুটা করে ডিজাইন করে নিতে পারেন। তো আমার এখানে টুথপিক ছিল না বাসায়, যার কারণে আমি একটা শনের পেছন সাইডটা দিয়ে এভাবে একটা ডিজাইন করে নিচ্ছি ভেতরে। দেখুন এটা এভাবে একবার দিয়ে তারপরে আমি আবার উল্টা পাশ থেকে আরও একটা করে এভাবে চাপ দিয়ে দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। দেখুন ভীষণ সহজ একটা ডিজাইন করে নিয়েছি। আমার তো মনে হয় এর চাইতে সহজ ডিজাইন আর হয় না। তো আমি সবচেয়ে সহজ ডিজাইনটাই করে নিয়েছি, বাট দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো আমি এভাবে সবগুলো পিঠাই ডিজাইন করে নিয়েছি। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে আমি ভাপে দেওয়ার জন্য। এর জন্য চুলার কাছে চলে আসলাম, একটা স্টিমার বসিয়ে দিলাম। রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটার উপরেই আমি সবগুলো বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 12 মিনিট মতো ভাপ দিয়ে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল সুন্দর এই পিঠাগুলো। দেখতে ভীষণ সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত ভালো হয়েছিল, এটা খাওয়ার চেয়ে দেখতেই বেশি সুন্দর। এখন বাজারে গাজর কিন্তু অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, দামেও কম। তো চাইলে আপনারাও বাসায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু ভীষণ হেলদিও হবে, আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে আজ ভালো লেগেছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর। ভেতরে যে পুরটা দেওয়া হয়েছিল সুজি এবং বাদাম দেওয়া ছিল জন্য এত মজা হয়েছে পুরটা, আর পিঠাটা খেতে সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। আপনারা চাইলে বাসায় এটা বানিয়ে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। পিঠাটা এত সফট আর সুন্দর, আমার ছোট্ট বেবি সেও ভীষণ পছন্দ করেছে। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও হাজির হয়েছি ফুলকপির একটা স্পেশাল রেসিপি নিয়ে। অনেকেই হয়তো ফুলকপির এই রেসিপিটা খেয়েছেন, আবার অনেকেই খাননি। তো আমি আজকে যে রেসিপিটি শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপি দেখে নিই। এর জন্য প্রথমেই আমি একটা ফুলকপি এভাবে সুন্দর ছোট ছোট গোল গোল সাইজ করে কেটে নিয়েছি।
যে সাইজে আপনারা বানাতে চান সেই সাইজে এটা বানিয়ে নিতে হবে। তো এরকম একটু ছোট ছোট সাইজ করে কেটে নিলেই বেশি ভালো হয়। এবার এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। 80% মতো সেদ্ধ হয়ে আসলে আমি এগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নেব। খুব বেশি গলিয়ে ফেলা যাবে না। এই তো এ পর্যায়ে আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম এগুলো, আমি একটু ঠান্ডা হতে এক সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি ব্যাটারটা রেডি করে নেব। তো ব্যাটার রেডি করার জন্য এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এর সাথে 1 মুঠ পরিমাণ আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দিলে খুবই বেশি ক্রিস্পি হয় এটা খেতে, আর ভীষণ ভালো লাগে, একদম মুচমুচে হয়। তো এর সাথে আমি 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, অল্প কিছু গোটা জিরা, ধনিয়া পাতা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। আমরা বেগুনি ভাজার জন্য যেরকম একটা ঘন ব্যাটার তৈরি করি, সেভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। হাতটা যেন ভালোভাবে কোট হয়ে যায় সেরকম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। তো এবার ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এর জন্য লাগবে এখানে ব্রেড ক্রাম্বস। আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি। বাসায় ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা পাউরুটিও ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। এরপর চলে যাচ্ছি ফুলকপিগুলো ভাজার জন্য। এর জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি ডুবো তেলে ভেজে নেব, তাই তেলটা একটু বেশি দিতে হবে। এরপর যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেখানে আমি সেই সিদ্ধ করে রাখা ফুলকপিটা সুন্দর মতো এভাবে কোট করে নিতে হবে। কোথাও যেন ফাঁকা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। সুন্দর মতো এভাবে কোট করে নিচ্ছি। এরপর যে ব্রেড ক্রাম্বসটা আমি রেখেছিলাম, সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে হালকা করে গড়িয়ে নিতে হবে। খুব বেশি ব্রেড ক্রাম্বস সব জায়গায় লাগার প্রয়োজন নেই, মোটামুটি জায়গায় লেগে থাকলেই হবে। এভাবে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে এরপর আমি গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো ফুলকপিকেই ছেড়ে দিচ্ছি যতগুলো তেলের মধ্যে আটে। এবার গোল্ডেন ব্রাউন করে উল্টা পাল্টা করে সুন্দর মতো ভেজে নিতে হবে। দেখুন এরকম একটা সুন্দর কালার আসার পর আমি এ পর্যায়ে ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব হাই হিটে এটা ভাজা যাবে না, মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে অল্প আঁচে সুন্দর মতো এটা ভেজে নিতে হবে। ফুলকপিটা যেহেতু সেদ্ধই ছিল আগে 80%, ভাজার সময় সুন্দর মতো কুক হয়ে যাবে আর উপরটাও প্রচণ্ড ক্রিস্পি হবে, যার কারণে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সবগুলো একইভাবে ভেজে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা টমেটো সসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন দেখতে কি লোভনীয় লাগছে, তাই না? এখন বাজারে ফুলকপি অনেক কম দামে পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পর থেকে কিন্তু ফুলকপি আর পাওয়া যাবে না। তো ফুলকপি থাকতে থাকতে এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবে না, খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।